আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব যে অর্থবীজি বাক্য লিখি এর তৃতীয় পরিচ্ছেদ জ্যোতিচিহ্ন। নিচের অনুচ্ছেদটি পড়ো, পড়তে গিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে খেয়াল করো, এ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। ওকে, তাহলে অনুচ্ছেদটি আমরা পড়ি। মানে কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না। সেই লেখক একদিন বিকালে আমাদের বাড়িতে এসে হাজির, তার হাতে অনেকগুলো নতুন বই। আমি অবাক হয়ে বললাম, আপনি কি আমাদের বাড়িতে এসেছেন? তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন, হ্যাঁ। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না, শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম। এক সময়ে বললাম, কিন্তু কেন, তা কি জানতে পারি? তিনি বললেন, পারে, তুমি বই পড়তে ভালোবাসো, তাই বই নিয়ে এসেছি। দেখো, এখানে কিন্তু কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার হয় নাই। বলছে যে বুঝতে চেষ্টা করি, সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। কথা বলার সময় আমরা কি একটানা কথা বলি? এক নাগাড়ে না বলে থেমে থেমে কথা বলি কেন? সব কথা কি আমরা একই সুরে বলি? অর্থাৎ এখানে দেখো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, আর কি দেওয়া আছে? লেখার সময় দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি প্রয়োজন হয় কেন? দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি চিহ্ন কি নামে পরিচিত? দাড়ি কমা প্রশ্ন চিহ্নের মতো আর কি কি চিহ্ন তুমি জানো? ওকে, কথা বলার সময় কি আমরা একটানা কথা বলি? উত্তর হবে, কথা বলার সময় আমরা একটানা কথা না বলে থেমে থেমে বলি। তারপরের প্রশ্ন হচ্ছে, এক নাগাড়ে না বলে থেমে থেমে কথা বলি কেন? কথা বলার সময় আমরা ফুসফুস নির্গত বায়ু ব্যবহার করি, তাই কথা মাঝে আমাদের শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয়। তাছাড়া একটানা কথা বললে সেটা বোধগম্য হয় না, এজন্য আমরা এক নাগাড়ে কথা না বলে থেমে থেমে বলি। ওকে, সব কথা কি আমরা একই সুরে বলি? এটার উত্তর হবে, আমরা সব কথা একই সুরে বলি না। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে, লেখার সময় দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি প্রয়োজন হয় কেন? উত্তর হলো, লেখার সময় বিভিন্ন রকম আবেগ বোঝানোর জন্য দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন প্রয়োজন হয়। তারপরের প্রশ্ন হচ্ছে, দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি চিহ্ন কি নামে পরিচিত? ওকে, এটার উত্তর হবে, দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি জ্যোতি চিহ্ন নামে পরিচিত। ওকে, দাড়ি কমা প্রশ্ন চিহ্নের মতো আর কি কি চিহ্ন তুমি চেনো? ওকে, এটার উত্তর হবে, দাড়ি কমা প্রশ্ন চিহ্নের মতো আমি আরো কিছু জ্যোতি চিহ্ন চিনি। সেগুলো হলো সেমিকোলন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন ইত্যাদি। বলা আছে যে জ্যোতি চিহ্ন কি? মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতি চিহ্ন বলে। ওকে, বক্তব্যকে স্পষ্ট করতে আরো কিছু জ্যোতি চিহ্ন ব্যবহার হয়ে থাকে। জ্যোতি চিহ্নের উদাহরণ দাড়ি কমা, সেমিকোলন, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন ইত্যাদি। কোন চিহ্নের কি কাজ? অর্থাৎ দাড়ি আমরা কখন ব্যবহার করি? দাড়ি বাক্যের সমাপ্তি বোঝায়, যেমন সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল, অর্থাৎ আমার বক্তব্যটা শেষ, সেজন্য আমি দাড়ি ব্যবহার করেছি। কমা কখন ব্যবহৃত হয়? একটু বিরতি বোঝাতে কমা ব্যবহৃত হয়। যেমন আমার পছন্দের ফুল গোলাপ, বেলি, জুঁই আর হাসনাহেনা। তো গোলাপ আর বেলির মাঝে আমি অল্প একটু সময় বিরতি নিয়েছি, তাই এখানে কমা ব্যবহার করেছি। সেমিকোলন, ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝে সেমিকোলন ব্যবহার হয়। যেমন তিনি এলেন, তবে বেশিক্ষণ বসলেন না। তারপরে হচ্ছে প্রশ্ন চিহ্ন, সাধারণ কোনো কিছু জিজ্ঞাসা করার কাছে প্রশ্ন চিহ্ন বসে। যেমন সে কখন এসেছে, এটা কি করেছে? প্রশ্ন করেছে। বিস্ময় চিহ্ন হলো বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে, যেমন বাহ, তুমি তো চমৎকার ছবি আঁকো। তারপর হচ্ছে হাইফেন, দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয়, যেমন ভালো মন্দ নিয়ে মানুষের জীবন। এ হচ্ছে 49 পৃষ্ঠা। ওকে, তারপরে হচ্ছে ড্যাশ, এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ বসে। যেমন তিনি ভালো রাজা, যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন। এখানে কি হয়েছে? ড্যাশ ব্যবহৃত হয়েছে। কুলন, উদাহরণ উপস্থাপনের সময় কুলন বসে। যেমন যোগাযোগের দুটি রূপ, এখানে কুলন ব্যবহৃত হয়েছে। আবার দেখো, এখানেও কিন্তু কুলন ব্যবহৃত হয়েছে। ওকে, উদ্ধার চিহ্ন, কারো কথা সরাসরি দেখাতে উদ্ধার চিহ্ন বসে। যেমন শিক্ষক বললেন, তোমরা বড় হয়ে সিরাজউদ্দৌলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এই যে এইখানে যে চিহ্নটা ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে কি? উদ্ধার চিহ্ন।
ওকে, তারপরে আছে যে কোথায় কোন চিহ্ন বসে। এখানে কতগুলো উদাহরণ দেওয়ার সময় কোন চিহ্ন বসে, এক বাক্যের পর আরেক বাক্য হলে দুই বাক্যের মাঝে কি বসে, এগুলো আমরা এখন পড়েছি। ওকে, 50 পৃষ্ঠা এগুলো কি করেছি, পড়েছি। তাহলে চলো আমরা এই যে এখানে ছকটা আছে এই ছকটা পূরণ করে নেই। উদাহরণ দেওয়ার সময় আমরা কোলন ব্যবহার করি। এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ বসে। কারো কথা সরাসরি বোঝাতে উদ্ধৃতি বসে। কোনো বাক্যে যখন কিছু জিজ্ঞাসা করা হয় তখন প্রশ্ন চিহ্ন বসে। ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন বসে। দুটি শব্দকে এক করতে হাইফেন বসে। বিভিন্ন বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে দাড়ি বসে। বাক্যের মাঝে যখন একটু থামতে হয় তখন কমা বসে। ওকে, তাহলে আমরা কোথায় কোন চিহ্ন বসে এটা আমরা পড়েছি। এটা হলো আমাদের 50 পৃষ্ঠা। এখন 51 পৃষ্ঠায় আছে, দেখো এখানে পরিচ্ছেদের শুরুতে দেওয়া অনুচ্ছেদটিতে এখন জ্যোতি চিহ্ন বসে। অর্থাৎ আমাদের সবগুলো পাঠ শেষ করার পরে এখন আমাদের যে প্রথমে যে একটা অনুচ্ছেদ দেওয়া ছিল এই অনুচ্ছেদটি এখানে দেওয়া আছে, এটাকে পুনরায় কি বলতে বলছে, জ্যোতি চিহ্ন বসিয়ে এই ঘরটা পূরণ করতে বলছে 51 পৃষ্ঠায়। তাহলে চলো আমরা জ্যোতিষ চিহ্ন বসিয়ে ঘরটা পূরণ করি। পাঠ্য বইয়ের পৃষ্ঠা হচ্ছে 51। জানি কথাটি, পাঠ্য বইয়ের পৃষ্ঠা 51। জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না। জানি এখানে অল্প থামার জন্য কমা হয়েছে, বাক্য শেষ তাই এখানে দাঁড়িয়ে হয়েছে। সেই লেখক একদিন বিকালে আমাদের বাড়িতে এসে হাজির, বাক্য শেষ তা দাঁড়িয়ে হয়েছে। তার হাতে অনেক নতুন বই, বাক্য শেষ তাই দাঁড়িয়ে হয়েছে। আমি অবাক হয়ে বললাম এটা কমা হবে। আপনি কি আমাদের বাড়িতে এসেছেন? যেহেতু এটা আমার বক্তব্য তাই এই বক্তব্যকে উদ্ধার চিহ্ন ভিতরে দিতে হয়। তিনি আমার কথার জবাবে ছোট করে বলেন, হ্যাঁ। এটাও কিন্তু হাঁটাও কি একটা বক্তব্য, তাই এখানে উদ্ধার চিহ্ন বসেছে এবং এখানে অল্প থামার জন্য কমা বসেছে। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না, শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম। একসময় বললাম, দেখো আবার কি বক্তব্য, কিন্তু কেন তা কি জানতে পারি? বক্তব্য এবং প্রশ্ন করেছে তাই উদ্ধার চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন বসেছে। তিনি বললেন, অল্প থামার জন্য এখানে কমা বসেছে। বারে, তুমি কি বই পড়তে ভালোবাসো? তাই বই নিয়ে এসেছি। এখানে উদ্ধার চিহ্ন বসছে এবং একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক বোঝানোর জন্য এখানে সেমিকোলন বসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম ধন্যবাদ।